আজকে যা বলবো তা শুনে আপনারা মোটামুটি ডিসিশন নিতে পারবেন যে জিপিএক্স ডায়মন্ড কেমন বাইক, আর জিপিএক্স ডায়মন্ড কি এই দামে আপনাদের নেওয়া উচিত কিনা। দেখছেন অবস্থা, মারেন 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 কালারে ফিরান। So what's up everyone, welcome to my YouTube channel, welcome to my another new vlog. আমার উইন ব্রেকারটা শুধু পরীক্ষা যাইতেছে আর পিঠটা বাইরে যেতেছে, খুব বাজে লাগতেছে বিষয়টা। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আসছি। আমার অনেক কমেন্টস হয় আমার এই বাইক নিয়ে, সেইটা কিছু মানে কোশ্চেন অ্যান্সার করার জন্য কথাগুলা, মানে আজকে যা বলবো তা শুনে আপনারা মোটামুটি ডিসিশন নিতে পারবেন যে জিপিএক্স ডায়মন্ড কেমন বাইক, আর জিপিএক্স ডায়মন্ড কি এই দামে আপনাদের নেওয়া উচিত কিনা। আর হচ্ছে আমার ভিজিবিলিটিটা কেমন পাইতেছেন আমি বুঝতেছি না, আসলে চেক করার সময় পাই না। এগুলো এক এক দিন এক একভাবে লাগে তো ক্যামেরাটা, এই কারণে এক এক রকম হয়ে থাকে। এনিওয়ে, সবার আগেই আমি বলে নেই, এই আমার এই বাইকে এখন নাকি ডিসকাউন্ট চলতেছে। আমার চেক করা হয় নাই, মেবি আপনার ওয়েবসাইট চেক করলে বা ফেসবুক পেজ চেক করলে জিপিএক্সের পেয়ে যাবেন, মেবি ডিসকাউন্ট আছে এখানে। সো আমারটা আমি যখন কিনছিলাম তখন এটা প্রাইস ছিল 2,75,000 টাকা, বাট এখন এটার প্রাইস অনেকটা কমে গেছে। বিষয়টা হচ্ছে এই সামনে ঈদ থাকাতে কিন্তু এই সমস্ত বাইকের প্রাইজে ডিসকাউন্ট দিছে, আর জিপিএক্স অথবা এই সমস্ত চাইনিজ ব্র্যান্ড এই সমস্ত ইসে ডিসকাউন্ট দেয় ঈদে, বাট নর্মালি কিন্তু এটার দাম 3,75,000 টাকা। এই গেল এক। তো আপনারা যারা 4 লাখ টাকার নিচে একটা বাইক কিনতে চান, যেটা মানে ভালো, তারপর হচ্ছে গিয়ে আপনাদের পারফরমেন্স ভালো দিবে, দেখতে সুন্দর, ইভেন আপনারা বাইক কিনবেন, বাইক কেনার পাশাপাশি কি বলুন বলে বাইক কিনবেন, বাইক কেনার পাশাপাশি রেজিস্ট্রেশন, ইভেন একটা সার্টিফাইড হেলমেট পর্যন্ত আপনারা নিয়ে নিতে পারবেন 4 লাখ টাকার নিচে। এরকম কোনো বাইক যদি আপনারা কিনতে চান তাহলে আমি বলবো জিপিএক্স ডায়মন্ড আপনার জন্য বেস্ট চয়েস। যদি আপনার স্পোর্টি বাইক ভালো লাগে তাহলে স্পোর্টি বাইক ভালো লাগলে আমি বলবো জিপিএক্স ডায়মন্ড আপনার জন্য একদম বেস্ট চয়েস হবে। আর আপনারা যদি এর থেকেও কমে, মানে আমার এটা তো 4B, আপনার যদি 3.5 লাখ টাকার মধ্যে ধরেন একটা স্পোর্টস বাইক কিনবেন, তারপর হচ্ছে এর পাশাপাশি আপনি এটার পেপারসের জন্য, রেজিস্ট্রেশনের জন্য টাকা দিবেন। একটা মিনিট, সকালবেলা বেরিয়েছি তো এই কারণে কথাটা গুছায় বলতে পারতেছি না আসলে। সেটা হচ্ছে কেউ যদি 3.5 লাখ টাকার নিচে কমপ্লিট একটা বাইক, রেজিস্ট্রেশন, সার্টিফাইড হেলমেট এবং চাইলে বন্ধুদের ইফতার পার্টিও দিতে চান, তাহলে আমি বলবো জিপিএক্স যেমন 2Bটা নিতে পারেন আপনারা, যেটা হচ্ছে আপনার নন এবিএস, বাট ওইটাও একটা ভালো বাইক আমি বলতে পারবো, ভালো বাইক। কারণ আমাদের একটা কমিউনিটি আছে, সেখানে আমি বিভিন্ন রিভিউ পাই, আর আমি নিজে জিপিএক্স রাইড করি, তো এখানে তো কিছু বলারই নাই। তো কেন আমি জিপিএক্সের একটা ভালো বাইক বলতেছি সেটা আমি যেতে যেতে আপনাদের বলতেছি, যে কেন আমি বলি যে জিপিএক্স এই প্রাইজে আপনাদের জন্য একটা গুড চয়েস হতে পারে। তো যখন আমি ফার্স্ট জিপিএক্সটা কিনি, আমার কাছে প্রথম প্রবলেম যেটা ফেস হয়েছিল সেটা হচ্ছে এটার আপনার এই ওভারহিট, অতিরিক্ত হিট হইতো। আমার এই হিটিং এটা আমার 92 পর্যন্ত ঠেকতো। পরে এই জিনিসটা আমি ইসেকে দেখাইছি, কি বলে এটা, ওদের সার্ভিস সেন্টারে দেখাইছি। সার্ভিস সেন্টার আমাকে বলছে যে ভাই এটা নিয়ে টেনশনে কিছু নাই, আপাতত এটা নর্মাল।
পরে আমি বললাম যে আপাতত নর্মাল, তার 92 হিট তো আমি তো সহ্য করতে পারতেছি না, কারণ আমার একদম সিট হিট হয়ে যেতেছে। আমার পিছনে যে পিলিয়ন থাকে, পিলিয়ন বসতেই পারতেছে না, আমি বাইক ধরে রাখতে পারতেছি না। তারপর আমি যখন বাইকটা আমি টান দিতেছি, এই ফাঁকা দিয়া যখন এই গরম হাওয়াটা বেরোয়, তখন তো মনে করেন আমার বুঝতেই পারতেছেন কি অবস্থা একটা স্পর্শকাতর জায়গায়, মানে এইরকম একটা সিচুয়েশন আমি ফেস করি। হ্যাঁ, তো এই জন্য পরে ওনারা বললো যে ভাই এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে আসলে করার কিছু নাই। আমি বললাম ওকে। তো এই ওভারহিট একটা প্রবলেম ছিল। তারপরে একটা প্রবলেম আমার ছিল, সেটা হচ্ছে গিয়া কি কমো। তারপরে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এটা মাইলেজ আমার কম দিত। মাইলেজটা তখন মানে খুবই কম পাইতাম, 22-23 মাইলেজ পাইতাম, ভাল লাগতো না। দেন আবার এটা আরেকটা প্রবলেম হয়েছিল হচ্ছে গিয়ারটা অনেক হার্ড ছিল নতুন অবস্থায়। মানে আমি যদি আপনার 2 গিয়ারে থাকি জ্যামের মধ্যে, 1 গিয়ারে দিতে গেলে আমার বাইক বারবার নিউট্রাল হয়ে যেত। পরে আবার 1 গিয়ার নামাইতে পারতাম না, বাইক একটু আগে পিছিয়ে নিতে হইতো, জ্যামে একটা প্রবলেম ছিল। তারপর আরেকটা প্রবলেম, একটা একটা প্রবলেম ছিল হচ্ছে আমি যখন স্টকের চালাইতাম, কি বলে, আমি যখন স্টকের হর্নটা ইউজ করতাম, তখন এই জ্যামে পড়লে ওভারহিটে আমার হর্নটা কাজ করতো না। ওই জিনিসটাও একটা পেইন হয়ে গেছিলো আমার কাছে। পরে তো আমি না পারতে হর্নটা চেঞ্জ করে নিয়েছি। তো আবার নতুন অবস্থাতে আরেকটা সমস্যা হয়েছে, প্রথম 2-3 হাজার কিলোর মধ্যে আমার এটা কিন্তু চেঞ্জ করা গুলটিটা, যেটা স্টক গুলটি ছিল ওইটার এইটা রং উঠে গেছিলো। এত দ্রুত যে এগুলো রং উঠে যায় সেটা ভালো লাগে না বিষয়টা, এই জন্য আসলে পরে এটা চেঞ্জ করে নিছি আমি। এটাও আমি বলবো একটা সমস্যা, এত দ্রুত তো 2-3 হাজার কিলোতে যদি একটা ব্র্যান্ডের বাইকে রং উঠে যায়, তাইলে তো আর সেটা হইলো না। তো পর আফটার মার্কেটে এগুলো লাগাই নিছি, এগুলো আর আবার রং ওঠে না, এগুলো ঠিক আছে। এই সমস্ত জিনিস, টুকিটাকি জিনিস আসলে তেমন একটা ভালো লাগে নাই তখন আমার। কিন্তু আমি তখন চিন্তা করছি যে ভাই আমি কিনছি হইতেছে আপনার 3,75,000 টাকা দিয়া, এই টাকায় আমি আর কী পাবো? আমি যদি এর থেকে ভালো কোনো স্পোর্টস কিনতে যাই, আমি যে সেকশন নিতে গেছিলাম 4,65,000 চাইছিল অফিসিয়াল, আনঅফিসিয়াল তখন তারা বিক্রি করে না। আমি মূলত যে সেকশারই নিতে গেছিলাম, পাই নাই বলেই আমার বাজেট ছিল 4, আমি 4-এর ভিতরে কিনবো। আমি ভাবছি যে আনঅফিসিয়াল আমি 4-এর মধ্যে পেয়ে যাব, বাট আমি পাইনি। পরে আমি সেকেন্ড হ্যান্ড তো নিব না, পরে আমি না পাতে কিন্তু জিপিএক্স নিয়েছি। তারপরে ইয়ামাহা R15 ভার্সন M বা ভার্সন 4 বা ভার্সন 3 কোনোটাই আমার প্রাইস হইতেছিল না। ওইগুলা কিন্তু বিস্ট বাইক, হ্যাঁ, নিলে ওইগুলার ওইগুলার কোয়ালিটি আলাদা ভাই। সিবিআর, R15 এগুলো কোয়ালিটি আলাদা। GSX-R একটু আমার কাছে স্মুথ লাগে না, একটু কেমন জানি খড়খড়া মনে হয়, অনেক টান উঠলেই তো আর বাইক হয় না, খড়খড়া মনে হয়। কিন্তু ওই দুইটা বাইক যথেষ্ট স্মুথ, তো এই জন্য আমার কাছে ওই দুইটার প্রতি আলাদা রেসপেক্ট আছে। কিন্তু নিতে পারি নাই তখন, কারণ আমার বাজেট ছিল 4, এই জন্য আমি জিপিএক্স নিয়েছি। এই জন্য আমি কিছু সমস্যাকে ওভারলেপ করছি যে আচ্ছা এটা তো হইতেই পারে, থাক, যেহেতু আমার বাজেট কম, এই বাজেটে আমি আর কি পাবো, এই সব জিনিস চিন্তা করছি তখন। কিন্তু এখন আসি এটার গুড পার্ট নিয়ে কথা বলতে। অ্যাকচুয়ালি আমি কি পাইলাম, আমার এক্সপিরিয়েন্সটা কি, সেইটা নিয়ে কথা বলি এখন। তো জিপিএক্সের এখন গুড পার্ট নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথম কথা যেটা হবে সেটা হচ্ছে ওভারহিটিং এখন অনেক কমে গেছে। আমার 80-82 উঠে, সামান্য গরম হয়, এটা আসলে তেমন একটা ফিলও হয় না। আর ফিল হওয়ার থেকে বড় জিনিস হচ্ছে এটা তেমন একটা বদার করে না আর কি। আমার এতটুকু ওভারহিট ওটা ওভারহিট না, ওই অতটুকু হিট হবেই। ঢাকা শহরে যেই জ্যাম হয়, একটা কভার ফুল ফ্রেম স্পোর্টস বাইক সামান্য হিট লাগে আমার কাছে, এটা খুব বেশি হিট মনে হয় না, এই জন্য ভালো লাগে, ঠিক আছে। আবার এই খুব দ্রুত সেটা চলেও যায়। আমি যদি বাইকে এটা টান দিই, তাহলে আমার অটোমেটিক ওভারহিটটা নেমে যায়। ওভারহিটের ঝামেলা এই হচ্ছে সলভ। ওভারহিটের ঝামেলা সলভের পরে আরেকটা ঝামেলা যেটা থাকে আমার, সেটা হচ্ছে মাইলেজ। আমার এটা মাইলেজ এখন আমি সিটিতে 35 বা তার থেকে একটু বেশিও পাই, মাঝে মাঝে 36ও পাই।
আবার হাইওয়েতে 38 থেকে কোনো হাইওয়েতে 40ও পাই, যেমন চিটাগাং হাইওয়ে বা মাওয়ায় গেলে আমি কিন্তু 40ও পাই। কিন্তু আমি যখন সিলেট গেছিলাম আমি কিন্তু 36-এর বেশি পাইনি, ঠিক আছে। তো অন্যান্য হাইওয়েতে আমি একটু বেশিও পাই, আবার মানে হাইওয়ের উপরে ডিপেন্ড করে, চালানোর উপরে ডিপেন্ড করে। তো মাইলেজটা তো আমি মোটামুটি স্যাটিসফাইড, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তারপর মোবিলটার জন্য বাইকটা একটু স্মুথ কম ছিল, যখন আমি মিনারেল দিতাম তেমন একটা স্মুথ লাগতো না। পরে আমি মোটুল দিলাম ফুল সিনথেটিক, সেটা আমার কাছে মোটুল দেওয়ার পর তো আমার কাছে মনে হয়েছে, আমার একটা ভিডিওতে আপনারা দেখবেন যে বাইক আমি বলতেছিলাম বাইক তো পুরো আটকে গেছে, কোনো স্মুথনেসই নেই, ঠিক আছে। মোটুল দেওয়ার পর স্মুথনেস চলে গেছিলো, বাট এখন স্মুথ। এখন আমি মোবিল 1 ফুল সিনথেটিক ইউজ করি, এখন একদম স্মুথ। তো মাইলেজ আর আপনার ইস্যু তো সলভ। এছাড়া জিপিএক্সের আরেকটা জিনিস এখন যেটা মোবিলে পরে ভালো লাগে সেটা হচ্ছে গিয়া এইটা খুব স্মুথ হয়ে গেছে বাইক। ভাইব্রেশন আগে অনেক ভাইব্রেশন করতো, এখন আমি কোনো ভাইব্রেশন ফিলই করি না, কোনো ভাইব্রেশনই নেই। এই বাইক আপনি টান দিলেই দেখবেন 135, ঠিক আছে। আপনার কাছে মনে হবে আপনি 80-তে চালাইতেছেন। 135-এর গতি যেরকম হওয়া উচিত, যেই রকম প্রেশার হওয়া উচিত, কিছুই মনে হয় না। বাইক ব্রেক করলেও খুব জোসভাবে ব্রেক হয়। এর কারণ হয়তো উইন্ডশিল্ডটা, ও হয়তো খুব ভালো বাতাস পাস করে, আমার শরীরে হয়তো অত বাতাস লাগে না, এই জন্য 135-এও এটা তেমন কিছু মনে হয় না আমার। এই জন্য আমি স্টক ইউজ করি সবসময়। আই প্রেফার অলওয়েজ স্টক, যেটা বাইকের সাথে থাকে। আমি এই কারণে আফটার মার্কেট ইউজ করি না, কারণ তারা কোনো না কোনো রিসার্চ করেই তারা এটা মানে করছে, এই জন্য আমি এইটাই প্রেফার করি। যাই হোক, হোয়াট এভার। তো বাইকের এই স্পিডটা অনেক স্মুথ হয়েছে এখন, আর চালাইলে কোনো ভাইব্রেশন কিছু নাই, বহুত স্মুথ গাড়ি। মানে আর আপনার ইঞ্জিন পারফরমেন্স থেকে শুরু করে এক্সিলারেশন, গিয়ার শিফটিং, আমার বাইক আমি চাইলে স্যান্ডেল পরেও চালাইতে পারবো, খালি পায়েও চালাইতে পারবো। এটা গিয়ার এত স্মুথ, খুবই স্মুথ। কিন্তু সমস্যা একটা রয়ে গেছে, সেটা হচ্ছে মাঝে মাঝে জ্যামে 2 গিয়ার থেকে 1 গিয়ারে নামতে গেলে সে নিউট্রাল হয়ে যায়। এইটা কেন হয় আমি জানি না, আমি কি সঠিক পারি না নাকি আমি কিন্তু অত প্রেশার দিই না গিয়ার বা কোথাও, আমার কেমন যেন লাগে, হইতে পারে সেই জন্য হয়তো আমার এইরকম হইতেছে আর কি। যাই হোক, এই জন্য আর কি এইটা একটা সমস্যা বলতে পারেন, যেটা এখনো সমাধান হয় নাই, বাট আমার কোনো অসুবিধা হচ্ছে না, চলে যায়। এই দেখছেন অবস্থা, মারেন আল্লাহরে পিরান। মানে আমি আরেকজনের স্লো করতে যাই আর নিজেই স্লো করি নাই, সিএনজিতে মেরে দিচ্ছিলাম ট্রেলে। এবিএস এর একটা সুবিধা পেলাম। তো এই গেল। ইভেন জিপিএক্সের আরেকটা গুড থিং আছে, সেটা হচ্ছে জিপিএক্সের সার্ভিস সেন্টার। জিপিএক্সের সার্ভিস সেন্টারটা আসলেই ভালো, ওনারা আসলেই কাজ করে, প্রচণ্ড অ্যাক্টিভ, প্রচণ্ড ভালো এবং ওয়েল ম্যানারের লোকজন। আমার কাছে তো অনেক ভালো লাগে তাদের ওই জায়গায় গেলে। আমি অন্য কোনো সার্ভিস সেন্টারে ভুলেও যাই না, আমি সামান্য মোবিল চেঞ্জের জন্য আমি জিপিএক্সে যাই। জিপিএক্সের বিহেভিয়ার খুবই ভালো, যারা ওই জায়গায় আছে সবাই খুব ভালো ইঞ্জিনিয়ার, খুব ভালো কাজ করে তারা। আর যে কোনো ধরনের সমস্যার জন্য তারা সার্ভিস দেয়, ঠিক আছে, যে কোনো সময়। ইভেন আমি একদিন গেছি আমার বন্ধের সময়, এই বন্ধের সময় যাইও কিন্তু আমি আসলে নিরাশ হই নাই, সে আমাকে করছে, সার্ভিস করে দিছে। তো এই জন্য ভালো জিপিএক্সের সার্ভিস সেন্টারটা, যে কোনো সমস্যায় গেলে ইনশাল্লাহ আপনারা সমাধান পাবেন। আর এরকম সমস্যা হয় না, নতুন বাইকে কী হবে। আর একটা জিনিস যেটা হচ্ছিল সেটা হচ্ছে আপনার পার্টসপাতির অ্যাভেলেবিলিটি। আমার কাছে মনে হয়েছে পার্টসপাতির অ্যাভেলেবিলিটি ভালো আছে। যেমন এটার প্রাইস কেমন আমি জানি না, আমার সামনের হাইড্রোলিক ডিস্কটা সামহাউ একটু টাল আছে। মেবি আপনার হাইড্রোলিক ব্রেক লাগানোর পরে, হাইড্রোলিকে যে আপনার তালা লাগানোর পরে হয়তো কখনো স্টার্ট দিয়েছিলাম তখন একটু বাঁকায় গেছিলো, হইতে পারে এরকম কিছু। তো
হাইড্রোলিকটা একটু আপনার টান আছে, এই জন্য আমি একটু অরিড, বাট চালাইতেছি অসুবিধা হইতেছে না। মাঝে মাঝে একটু শব্দ হয়, আমার কোনো প্রবলেম হয় না, একবারে ব্রেক প্যাড থেকে শুরু করে সব চেঞ্জ করে ফেলাম ভবিষ্যতে, এই জন্য চালাইতেছি। এত এত এখন কত 8200 কিলো হয়ে গেছে, এখনও চালাইতেছি। এই গেল। এছাড়া আমি হাইড্রোলিক ডিস্কটার প্রাইসটা আমি জানতে চাইছি জিপিএক্সের কাছে। জিপিএক্স আমাকে এটার প্রাইস বলছে 1700 টাকা, যেটা শুনি না তো আমি লিটারেলি অবাক হয়ে গেছি যে এই একটা হাইড্রোলিক প্লেটের দাম, হাইড্রোলিক ডিস্ক ভাই, সেই ডিস্কের দাম মাত্র 1700 টাকা। পরে এখন মানে আমি একটু বিবেচনা করে দেখলাম যে আসলে আমার আগে যে মনোটনটা ছিল, মনোটনের ডিস্কই আমি সম্ভবত 3200 টাকা দিয়ে আমি লাগাইছিলাম। এরপরে তো আর কোনো বাইক চালানো হয় না, এরপরে এটাই চালাই। তাহলে আমার কাছে মনে হয় যে এটার পার্টসপাতির প্রাইসও খুব একটা বেশি হবে না, হওয়ার কথা না। পার্টসপাতির প্রাইসও খুব একটা বাড়ার কথা না। আর একজন সিএফটা নতুন নিয়ে টানতাছে নতুন বাইকটারে, ঠিক আছে। পার্টসপাতির দামও খুব একটা বেশি হওয়ার কথা না আমার কাছে মনে হচ্ছে। সব কিছু মিলায় জিপিএক্সে আমার পারফরমেন্স ভালো, আমি মোর দ্যান হ্যাপি, খুবই হ্যাপি। জিপিএক্স নিয়ে আমি খুবই হ্যাপি। তো এই মানে এই সমস্ত কোয়েশ্চেনগুলো সবার মধ্যে ছিল, আমার কাছে মনে হয় যে আমি কিছুটা ক্লিয়ার করতে পারছি আপনাদের। তো ভিডিওটা কাদের জন্য করা সেটা বলি, যারা 4 লাখ টাকার নিচে কোনো স্পোর্টস বাইক নিতে চান, যাদের কাছে 4 লাখ টাকার নিচে না, শব্দটা এইরকম, যারা মূলত R15 CBR অথবা GSX-R নিতে চাচ্ছেন না বাজেটের কারণে, অথবা আপনাদের কাছে মনে হয় ওগুলো একটু ওভার প্রাইস, সেই সব কিছু মিলে ভ্যালু ফর মানি কোনো বাইক কিনতে চান বা স্পোর্টস বাইক কিনতে চান, তাদেরকে আমি বলবো আপনারা জিপিএক্স নিতে পারেন। 2B হোক 4B হোক নিতে পারেন। আমি 4Bটা চালাই, ABS খুব ভালো লাগে। 2Bটাও আমি বিভিন্ন রিভিউ মানুষের থেকে নিছি, সেটাও আমি শুনছি ভালো বাইক। এই হচ্ছে বিষয়। তো যারা যে আমাকে বিভিন্ন কোয়েশ্চেন করেন, যাদের কনফিউশন আছে, হয়তো আমার কিন্তু এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে হয়তো আমি কিছুটা ক্লিয়ার করতে পারছি। এতটুকু আজকের মতো বলা ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। যারা আমার পেজটাকে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের এই বিষয় নিয়ে আরও কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে জানাবেন। এনিথিং, আমার কথাবার্তায় কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে না এটা মিসম্যাচ হচ্ছে, তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অ্যাক্টিভ থাকবো, আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।